মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাত, কক্সবাজার সীমান্তে আতঙ্ক, নিছক সামরিক বাস্তবতা নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূরাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ম্যাডার শেখানোর নামে র্যাগিং, মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ৩ ঘণ্টা ধরে নির্যাতন, ইতিহাস বিভাগের ১২ ছাত্রকে বহিষ্কার। ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া ও বাসার মালিক পলাতক, পরিকল্পিত খুন, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। সিলেট ম্যানচেস্টার রুটে ফের সরাসরি বিমান চলাচল শুরু, খুশি যাত্রীরা। শিগগিরই সিলেট কক্সবাজার বন্ধ হওয়া ফ্লাইট ও চালুর আশ্বাস মন্ত্রীর। এবং শ্রম অসন্তোষের ঝুঁকিপূর্ণ চা বাগান পুনরুজ্জীবিত করার উদ্যোগ সরকারের, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো, সিন্ডিকেট ভাঙার তাগিদ, ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মিয়ানমারে নতুন করে সংঘাতে আতঙ্কে সীমান্তবাসী, নাফ নদীতে বন্ধ মাছ ধরা, বিপাকে কয়েক হাজার জেলে। এদিকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। মিয়ানমারের নতুন করে সংঘাতের প্রভাব এবার নাফ নদীতেও। সীমান্তের এই জলসীমায় নেই মাছ ধরার ট্রলার, ওপারে গোলাগুলির আতঙ্কে থমকে গেছে এপারের জীবন জীবিকা। টেকনাফের নাইকংপাড়া সীমান্তে নাফ নদীর তীরে সারি সারি নোঙর করা ট্রলার ও নৌকা। জেলেরা বলছেন মিয়ানমারের সংঘাতে তাদের একমাত্র আয়ের পথ বন্ধ করে দিয়েছে। অনেক সমস্যা, এই জন্য জেলেদের একটাই নামতে যেত না, কেন ওখানে মাইমার দিকে গোলাগুলি হচ্ছে, এই জন্য গুলিগুলি হইতেছে, জাইলারা মাছ মারতে যাইতে পারে নাই। মাইমার বুম মারতেছে নিয়ে, এদের নিয়ে আমাদের অনেক সমস্যা। এই সমস্যার সরকারের মাধ্যমে আমরা সমাধান চাই, এটা সমাধান হলে আমাদের একটু ভালো। গত বুধবার টেকনাফ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের অভ্যন্তরে বিমান হামলা চালায় দেশটির জান্তা বাহিনী। এরপর থেকে সীমান্তের ওপারে থেমে থেমে চলছে সংঘর্ষ। যদিও বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মিয়ানমারের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নাফ নদীতে টহল জোরদার করেছে কোস্টগার্ড। একইভাবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। চলমান পরিস্থিতিতে সম্ভাব্য রোহিঙ্গা অনুপ্রবেশ ও অন্যান্য যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নাফ নদী ও সীমান্ত সংলগ্ন জলসীমায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমরা সর্বদা সতর্ক অবস্থা আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এই সীমান্তের পবিত্রতা রক্ষা করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার। নতুন করে মিয়ানমারের রাখাইনে সংঘাতে বান্দরবনের নাইখংছড়িতেও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর জলসীমা, সীমান্তের ওপারে নতুন করে সংঘাত শুরু হওয়ায় যার আঁচ এসে পড়ছে এপারে। যদিও সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তারপরও রোহিঙ্গা অনুপ্রবেশ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। টেকনাফের নাইটংপাড়া সীমান্ত থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও জান্তার সাম্প্রতিক সংঘাতের পেছনে শুধু সামরিক বাস্তবতা নয়, ভূ রাজনৈতিক এবং সম্ভাব্য অর্থনৈতিক করিডোরের হিসেবও স্পষ্ট হয়ে উঠছে এমন মত বিশ্লেষকদের। সংঘাত দীর্ঘায়িত হলে বাড়তে পারে আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকিও। সাথীরা শারমিনের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে কয়েকদিন ধরেই আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে আরাকান আর্মিও। সংঘর্ষে হতাহত হচ্ছে মানুষ, বাস্তুচ্যুত হচ্ছে বহু বেসামরিক নাগরিক। বিস্ফোরণের শব্দ পৌঁছে যাচ্ছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া, নাইখংছড়ি সীমান্ত পর্যন্ত। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সীমান্ত এলাকায়। এমন পরিস্থিতিতে শনিবার টেকনাফে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় নাফ নদী ও স্থল সীমান্তে বিজিবি কোস্টগার্ডের নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মাদক, অস্ত্র ও মানব পাচার দমন, পাহাড়ে সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের শনাক্ত এবং যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রাখাইনের সংঘাতকে শুধু সামরিক সংঘাত হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যাবে না। সম্ভাব্য বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোরকে ঘিরেও আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থের প্রতিযোগিতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। করিডোর আমি মনে করি নতুন একটা প্ল্যান,
একেবারেই নতুন প্ল্যান, যেহেতু এর সাথে লিঙ্ক করা হচ্ছে যে হ্যাঁ রোহিঙ্গার সমাধানও হওয়ার একটা সুযোগ আছে এই ইকোনমিক করিডোরের মাধ্যমে। আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে কোনো সংঘর্ষ হয়নি, কিন্তু এই করিডোরের যে কথাটা এখন সামনে আসছে চাইনিজ প্রস্তাব পিছনে আমার মনে হয় কোনো আঞ্চলিক শক্তির ইন্ধন থাকতে পারে। বেশ কতগুলো অ্যাক্টার্স চাইবে না ইকোনমিক করিডোর হোক। বাংলাদেশের এখন কাজ হবে এর উপর গুরুত্ব দেওয়া। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে সীমান্ত নিরাপত্তা, নতুন রোহিঙ্গা ঢল, অস্ত্র ও মাদক চোরাচালান এবং সীমান্তবর্তী এলাকায় অস্থিতিশীলতার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাও জোরদারের পরামর্শ তাদের। যুদ্ধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা আশ্রয়ের জন্য ছুটবে, তো সেই আশ্রয়টা হচ্ছে এখন তারা এদিকে প্রলুব্ধ হওয়ার সম্ভাবনা বেশি। সীমান্তে পর্যবেক্ষণ এবং রোহিঙ্গা যারা নেতারা আছে তাদের মাধ্যমে একটা মেসেজ এদের কাছে পাঠানো হবে, বাংলাদেশে তোমাদের এখন এখানে ওভার হয়ে গেছে, আর এখানে আশ্রয় পাওয়ার সম্ভাবনা নাই। রাখাইনের সংঘাত আপাতত মিয়ানমারের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকলেও এর প্রভাব এরই মধ্যে বাংলাদেশের সীমান্তেও অনুভূত হচ্ছে। পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে সামরিক বাস্তবতা, কূটনৈতিক তৎপরতা এবং রাখাইনকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতির পরবর্তী গতিপথের উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নতুন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 3 জুলাই রাতে ইতিহাস বিভাগের 54তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী, একই বিভাগের 55তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে র্যাগিংয়ের মাধ্যমে হয়রানি করে। খবর পেয়ে রাতেই প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে 12 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক বাসার অন্যান্য ভাড়াটিয়া ও মালিক। দুপুরে নগরীর 36 বাড়ি কলোনি এলাকায় পারুল আক্তার বাসা থেকে রাজীব আহমেদ রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রায় 1 মাস আগে পারুল আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন রুবেল। থাকতেন তার সঙ্গীদের নিয়ে। সকালে নিজ ঘরে রুবেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে বাসার সামনের সড়কে থাকা রুবেলের চাচাতো ভাই শুভর একটি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। রুবেলের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ। ইদানিং ধরে তার সাথে কি ঝামেলা, সে আমার এসব নিয়ে কোনো কিছু বলে না। এই বাসা যাওয়ার পরে মনে হয় ঝগড়া হয়েছে। তার সাথে যারা ছিল তারা পর্যাপ্ত নেশা খাওয়াইছে, নেশা খাওয়ায় তারা এই মার্ডারটা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাচাই বাছাই করে আমরা দ্রুততর সময়ের মধ্যেই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারবো বলে আশা করি। বাংলার সময় আরও থাকছে। খানাখন্দ জলাবদ্ধতায় দুর্ভোগ, চলাচল অনুপযোগী হবিগঞ্জের স্বজনগ্রাম বামৈক সড়ক, প্রায় ঘটে দুর্ঘটনা। আগামী বছর সংস্কারের আশ্বাস। ফ্যাসিস্ট সরকার যে বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল তাদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশি ক্ষমতা বলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ঝুঁকির মধ্যে ফেলায় দেশে তাদের রাজনীতি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি। জঘন্য একটা হত্যাকাণ্ড ঘটলো, একটা বর্বরোচিত অধ্যায় ছিল বাংলাদেশে, সেটার সাথে যারা জড়িত তাদের বিচার করা, সেই বিচারের প্রক্রিয়া চলছে। আরও যারা অভিযুক্ত এক্সটেন্ডেড ওয়েতে তাদের বিষয়ে তথ্য নিয়ে আইনগত প্রক্রিয়ায় তাদের বিচার নিশ্চিত করা হবে। আওয়ামী লীগ নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করার অনুমতি পাবে বলে আমার মনে হয় না। সিলেট ম্যানচেস্টার রুটে ফের চালু হলো বিমানের সরাসরি ফ্লাইট। যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। এছাড়া শিগগিরই সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও চালুর আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ফের চালু হলো বন্ধ থাকা সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের সরাসরি ফ্লাইট।
রোববার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি অবতরণ করে ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ সময় ফ্লাইটে আসা 272 জন যাত্রীকে স্বাগত জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। সিলেট কক্সবাজার রুটে বন্ধ হওয়া ফ্লাইটও পুনরায় চালু করার কথা জানান বেসামরিক বিমান মন্ত্রী। দীর্ঘদিনের একটা জব ব্যবস্থাপনা, সেটা থেকে বের হয়ে আসতে আমাদের একটু তো সময় লাগবে। আমার যাতে মধ্যবিত্ত যারা আছেন তারা যাতে মানে স্বস্তিতে ভ্রমণ করতে পারেন, আমরা সেদিকেও কাজ করছি। ভবিষ্যতে যে সমস্ত আন্তর্জাতিক এয়ারলাইন্স এই রুটে তাদের ফ্লাইট পরিচালনা করতে চায়, ইনশাল্লাহ আমাদের মাননীয় মন্ত্রী সেটি সদয় বিবেচনা করবেন। কথাভুক্ত আসলাম যে আমরা যদি নির্বাচিত হই, সরকার গঠন করি, আমরা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা পায়, তাহলে আমরা ম্যানচেস্টার ফ্লাইট চালু করব। এদিকে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। খুব ভালো লাগছে, আমরা ডাইরেক্ট ম্যানচেস্টার থেকে সিলেট আসতে পারছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ম্যানচেস্টার এয়ারপোর্টে গুলা দেখা যায় না, সিন্ডিকেট না হইরা এটা যদি মানে অনলাইন মাধ্যমে হইতো তো মানুষের ডাইরেক্ট অনলাইনে হইতে অনেক খতরা সিট আছে আর খতরা সিট গেছে। এর আগে গত 1 মার্চ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ভয়াবহ ইঞ্জিন সংকটের রেলওয়ে। 1969 সালে 486টি ইঞ্জিন থাকলেও তা কমে এখন 265টি। টিকে থাকা ইঞ্জিনের 66% মেয়াদ উত্তীর্ণ। রেল কর্মকর্তারাই বলছেন ইঞ্জিন সংকটে বাড়ছে স্কেজুল বিপর্যয় ও দুর্ঘটনা, কমছে গতি। এমন বাস্তবতায় দ্রুত ইঞ্জিন কেনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুবা হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। আশার কথা শুনিয়েছেন রেল প্রতিমন্ত্রী, জানান আগামী 1 বছরের মধ্যে বহরে যুক্ত হবে 30টি নতুন ইঞ্জিন। নাজবুস সালেহির প্রতিবেদন। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল 9:10 ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু রেলের যে তথ্য বোর্ড তা বলছে এই ট্রেনটি ছেড়ে যাবে 1:20 অর্থাৎ প্রায় 5 ঘন্টা বিলম্ব। তবুও কখন ছাড়বে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই রুটের যাত্রীরা বলছেন উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ট্রেনেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। গল্পটি 14 জুনের। এদিন উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর, বুড়িমারি, একতা ও রাজশাহী এক্সপ্রেস যাত্রা করেছে 3 থেকে 4 ঘন্টা বিলম্বে। পূর্বাঞ্চলের চট্টলা ও উপকূল এক্সপ্রেসও পড়েছে শিডিউল বিপর্যয়ে। ফলে সারাদিনই স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন রেলপথের যাত্রীরা। 3 ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো ঠিক নাই, কখন আসবে তাও জানি না। রংপুর থেকে আমরা প্রায় 16.5 ঘন্টায় ঢাকা কমলাপুর এসে পৌঁছাইলাম। প্রত্যেকটা দিন যাত্রী এসে বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে। শিডিউল বিপর্যয়ের কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে সময় সংবাদ। তার দাবি, ইঞ্জিন সংকটে সময় মতো চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বিলম্ব ট্রেনের সারি। মিটার গেজের ইঞ্জিন সংকটের কারণে আমাদের মিটার গেজের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো শিডিউল ধরে রাখা কষ্ট হচ্ছে আমাদের। 1969-70 সালে বাংলাদেশ রেলবহরে ইঞ্জিন ছিল 486টি, যা কমে দাঁড়িয়েছে 265টি। টিকে থাকা ইঞ্জিনগুলোর 66%-ই মেয়াদ পেরিয়ে গেছে বহুদিন আগে। মেকানিকরা বলছেন পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতিও পাওয়া যায় না এখন। ফলে জোড়াতালি দিয়ে চলছে রেল। 50-60 বছর, 30 বছর, 40 বছর এভাবে আছে। ইঞ্জিন মেরামত করে, রিপেয়ারিং করে, পুরান জিনিস দিয়া নতুন জিনিস একে ভাবা যায় না। একের লাগা ভাস করতে 50-60 বছরের ইঞ্জিন আছে, এই যে 2300-2400 এটাই জোড়া তারা দিয়ে চালাইতেছে। এমন বাস্তবতায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা। বাণিজ্যিকভাবে তো রেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, সেখানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে, যাত্রী সেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আসলে পুরো রেল পরিচালনা এটা কিন্তু ভেঙে পড়ার আমি একটা বড় সম্ভাবনা দেখছি। আশার কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী, জানান 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসবে 30টি নতুন ইঞ্জিন। পুরোপুরি সংকট কাটতে সময় লাগবে আরও। 30টা লোকোমোটিভ যতটুকু পাইপলাইনে আছে সেটাকে আমাকে ধরে নিতে এবার 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা
আর আমরা নতুনভাবে যা করতেছি এগুলি ধরে নিতে হবে যে 2 বছর পর আমরা যে এই সেবাটা নিশ্চিত করতে পারবো। বর্তমানে 6টি প্রকল্পে 166টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন দাবি জানালেও নেত্রকোনায় 12 কিলোমিটার রেল লাইন সম্প্রসারণ হয়নি। এতে দুর্ভোগে অন্তত 10 লাখ মানুষ। যদিও এলাকা পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন সম্ভাব্যতা যাচাই করে দ্রুতই সম্প্রসারণের কাজ শুরু হবে। আর ডেপুটি স্পিকার বলেছেন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনার জারিয়া থেকে দুর্গাপুর দূরত্ব মাত্র 12 কিলোমিটার, কিন্তু 108 বছর ধরে থমকে আছে রেললাইন সম্প্রসারণ কাজ। বর্তমানে জারিয়া থেকে ঢাকাগামী বলাকা কমিউটার সহ জারিয়া ময়মনসিংহ রোডে একটি লোকাল ট্রেন দিনে 4 বার আসা যাওয়া করে। প্রতিদিন স্টেশনটিতে ভিড় করেন হাজারো যাত্রী। 12 কিলোমিটার পথ পাড়ি দিতে অনেকেরই অতিরিক্ত অর্থের পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে। এজন্য দ্রুত দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি তাদের। যাতায়াত ব্যবস্থা সুব্যবস্থা হবে, দ্রুত এদিক দিয়ে দুর্গাপুর থেকে জারিয়ে আসতে পারবে, জারিয়ে হয়ে আপনার ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়বে। সরকারের কাছে আমাদের আবেদন যাতে জারিয়া জামজাইল থেকে আপাতত ঢাকা পর্যন্ত একটি আন্তনগর ট্রেন বিশেষভাবে জরুরিভাবে যাতে দেয়। এই রেলটা যত দ্রুত দুর্গাপুর পর্যন্ত পৌঁছায়, কলমাকান্দ পর্যন্ত পৌঁছায়, সেই প্রত্যাশা করি। 100 টাকা ভাড়া দিয়ে আমরা ঢাকা চলে যেতে পারি, এটা নিরাপদ, এটা খুব ভালো। আমাদের খুব শীঘ্রই হয়তো আমরা চিঠি পাবো, তখন আমরা আমাদের লাইন বা সব কিছুর যে আন্তনগর ট্রেন চলাচলের জন্য যে উপযুক্ততা, সেটা আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। সম্প্রতি স্টেশন সহ রেললাইন পরিদর্শন করে সমীক্ষা যাচাই শেষে দ্রুতই বাস্তবায়নের আশ্বাস দেন রেল প্রতিমন্ত্রী। আর আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিকে জারিয়া পর্যন্ত বর্ধিত করতে ইতিমধ্যেই মন্ত্রণালয়ে ডিও লেটার দেওয়া হয়েছে জানান ডেপুটি স্পিকার। যে সকল সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলি বাস্তবায়ন করে এটিকে কিভাবে অগ্রসর করা যায় সে ব্যাপারে আমরা মন্ত্রণালয়ে আমরা এইসব মিটিং করব। ঢাকায় যারা ডাইরেক্ট গৌরীপুর থেকে ঢাকায় যেতে চান তাদের জন্য একটু এক্সট্রা বেড়ানো হবে, ভাটি এলাকাটা দেখতে পারবে। জারিয়া থেকে দুর্গাপুর রেল লাইনের সঙ্গে সংযুক্ত করা গেলে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে দেখা দিবে নতুন সম্ভাবনা। যাতায়াতে ভোগান্তি কমবে 5 উপজেলার প্রায় 10 লাখ মানুষের। সময় সংবাদ, নেত্রকোনা। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে জানিয়েছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। দুপুরে নগরীর দক্ষিণ কাট্টলি ওয়ার্ডে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসার আহ্বান জানান সাইদ আল নোমান। এছাড়া বড় উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও জনগণের মৌলিক চাহিদা পূরণ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও মন্তব্য করেন তিনি। অস্থির সমাজে আমরা বসবাস করছি। মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, পড়াশোনা নাই, খেলার মাঠ নাই, এগুলো একটা দিক আছে। আরেকটা দিক হলো ভালো করে পড়াতে হবে এবং শিক্ষার স্বাস্থ্যের জায়গায় চিকিৎসার ব্যবস্থা করে দিতে হবে। এই দুটো যদি আমরা করতে পারি তাহলে আমরা আলোকিত সমাজ পাবো, দক্ষ জনগোষ্ঠী পাবো এবং সুস্বাস্থ্যের অধিকারী একটি সমাজ পাবো। নিয়ম অনুযায়ী প্রতিজন রোগীকে 190 গ্রাম মাংস সরবরাহের কথা থাকলেও দেয়া হচ্ছে 25 থেকে 35 গ্রাম। গাইবান্ধা জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে নানা অনিয়ম দেখেন স্থানীয় সংসদ সদস্য। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এমপি হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। মাংসের হাড়ি থেকে রান্না করা মাংস ওজনের পর চমকে গেলেন সংসদ সদস্য। নিয়ম অনুযায়ী হাসপাতালে ভর্তি প্রতিজন রোগীকে 190 গ্রাম মাংস সরবরাহের কথা থাকলেও ওজনে পাওয়া গেল 25 থেকে 35 গ্রাম। রোববার দুপুরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালের রান্নাঘরে এমন দৃশ্য দেখার পর ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন গাইবান্ধা 2 আসনের সংসদ সদস্য আব্দুল করিম। কেন এমনটি হচ্ছে, কেন এই অনিয়মটা হচ্ছে? চুরি
এটা চুরি বলা চলে, এটা অনিয়ম বলা চলে। এই অনিয়মগুলো এটা বরদাস্ত করা হবে না। আজকে রাত থেকে আমাদের যে ডায়েট স্কেল আছে, এই ডায়েট স্কেল অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেটা সরবরাহ আছে এটি সরবরাহ দেওয়ার জন্য। এর আগে হাসপাতাল চত্বর বহির্বিভাগ পরিদর্শন করে যত্রতত্র মেডিকেল বর্জ্য দেখে তাৎক্ষণিক বর্জ্য অপসারণের নির্দেশ দেন সংসদ সদস্য। এ সময় হাসপাতাল থেকে রোগীদের মোবাইল চুরি সহ বিভিন্ন অভিযোগ দেয়া হয় এমপির কাছে। সাদত সাহেব, সাইফুল সাহেব, নজরুল সাহেব, বর্তমানে উনি তখন করতো 2টা কাজ, এই বিএনপির সময় এসে সে করতেছে 9টা কাজ। ম্যাক্সিমাম নিয়োগটা তাদের আওয়ামী লীগের দোসরদের মাধ্যমে হয়েছে এবং টাকার বিনিময়ে করা হয়েছে। সম্প্রতি 9তলা ভবন নির্মাণ করা হলেও জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে সচল করা যাচ্ছে না। এ নিয়ে স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সংসদ সদস্য। ময়লা আবর্জনা এটা নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি এবং নতুন ভবন এটা নিতে পারি, এজন্য আমাদের চেষ্টা আছে। প্রয়োজনে আমি আবারও স্বাস্থ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করব। গাইবান্ধা 7 উপজেলার প্রায় 26 লাখ মানুষের ভরসা জেলা সদরের এই হাসপাতাল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সিলেট নগরীতে মুখ থুবড়ে পড়েছে ডিজিটাল সিটি প্রকল্প। শহরের 126 ওয়াইফাই এক্সপ্রেস পয়েন্ট চালু হলেও উদ্বোধনের কিছুদিন পরই অচল। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। সিলেটকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করতে 2017 সালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কাজ শুরু হয়। 2020 সালে নগরীর 62টি স্থানে 126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়। ঘোষণা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 জন ব্যবহারকারী সর্বোচ্চ 10 Mbps গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরই অচল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 2022-23 অর্থবছরে রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের ব্যয় মেটাতে সিটি কর্পোরেশনকে পুরো বরাদ্দের জন্য চিঠি দিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে নগরীর কোনো ওয়াইফাই পয়েন্টেই নেই ইন্টারনেট। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে অভিযোগ নগরবাসীর। নিশ্চয়ই এটিকে সামনে রেখে লুটপাট করবার জন্য আসলে হয়তো বিগত দিন যারা দায়িত্বে ছিল কানেকশন বা বিভিন্ন সমস্যা, প্রতি লাইনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখা। আমরা চাই যে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার এটা বাস্তবায়ন করুক এবং সিলেটের 10 লক্ষ মানুষের এই ওয়াইফাই সুবিধাটা উপভোগ করুক। সিটি কর্পোরেশন বলছে প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি, অথচ রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের উপর। তবে নতুন করে বরাদ্দ পেলে প্রকল্পটি আবারও চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। প্রকল্পটা আসলে ফল্টি ছিল, যার কারণে দেখা যায় যে আপনার এই ওয়াইফাইয়ের এটা 1 বছরে কিছুটা আপনারা সুবিধা পেলেন, পরবর্তীতে এটা স্টপ হয়ে গেল। এটা প্রকল্প ডিজাইন করার সময় এটা চিন্তা ভাবনায় রাখা উচিত ছিল যে এটা টেকসই হবে কিনা। বর্তমান সরকার যদি আমাদেরকে এই বিষয়ে সহায়তা করে এবং নির্দেশনা প্রদান করে, তাহলে আমরা পুনরায় এটি চালু করার উদ্যোগ গ্রহণ করব। প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় 30 কোটি 20 লাখ টাকা। স্মার্ট সিটির প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়ে আছে এইসব কোটি টাকার ওয়াইফাই সুবিধা। সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রসারে প্রায় 11 কোটি টাকা ব্যয় ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মাণ করা হয়েছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি। তবে উদ্বোধনের দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও জনবল সংকটে এখনও আলোর মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। আক্ষেপ আর ক্ষোভ বাড়ছে সাংস্কৃতিক কর্মীদের মাঝে। পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ঐতিহ্যবাহী পোশাকে মাদলের তালে নিজস্ব ভঙ্গিমায় মায়াবী নৃত্য, লোকগানের সুরের মূর্ছনায় জীবন্ত 100 বছরের কৃষ্টি ও ঐতিহ্য। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে গড়ে তোলা হয়েছিল এই সাংস্কৃতিক একাডেমি। কিন্তু উদ্বোধনের 8 বছর পরও চালু হয়নি একাডেমিক কার্যক্রম। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন স্থানে জমেছে ধুলা, নষ্ট হচ্ছে সাংস্কৃতিক সরঞ্জাম, তালাবদ্ধ আছে 500 আসনের আধুনিক মিলনায়তন। আগাছায় ঘেরা ভবনটি যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে পরিত্যক্ত স্থাপনায়। ক্ষুদ্র জাতি নৃগোষ্ঠীর যে কালচারাল অ্যাক্টিভিটিসটা এখানে চলমান থাকার কথা, এখন পর্যন্ত এটার কার্যক্রম শুরুই হয় নাই। এটা হইলে পরে অনেক কলাকুশলী বা শিল্পী বা অন্যান্য যারা আছে তারা
তাদের এই কর্মসংস্থান হইতো। সংস্কৃতি চর্চার জন্যে, তার বিকাশের জন্যে বা প্রকাশের জন্যে যেটা করা হইলো, এটা তো নাম কাওয়াস্তে মাত্র। দীর্ঘদিন কোনো জনবলি ছিল না এই প্রতিষ্ঠানে। 2025 সালের আগস্টে একজন পরিচালক নিয়োগ পেলেও অন্য কোনো কর্মকর্তা কর্মচারী না থাকায় একাডেমির দেখভাল কার্যত একাই করছেন তিনি। পরিচালক হলেও ভবন পাহারা দেয়া ছাড়া আর কোনো কাজের সুযোগ নেই তার। জনবল এখানে অনেকগুলোই প্রয়োজন আছে, যেমন সহকারী পরিচালক, সঙ্গীত, নৃত্য, গবেষণা। লোকজন থাকলে পরে অফিস সুন্দর এবং সুস্থভাবে সম্পাদন করা সম্ভব হবে। প্রয়োজনীয় জনবল নিয়োগ সহ একাডেমিটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সংস্কৃতি মন্ত্রণালয়ে শিগগিরই চিঠি দেয়া হবে জানিয়েছেন জেলা প্রশাসক। এই একাডেমি চালু করতে, ফুললি অপারেশনাল করতে যে সমস্ত লোকবলের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে লিখিতভাবে জানাবো। 10 কোটি 81 লাখ টাকা ব্যয়ে হালুয়াঘাটের রাংরাপাড়া গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন করা হয় 2018 সালের 1 নভেম্বর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বরিশালে একটি হাউজিং কোম্পানির একাডেমিকে এমডিকে মারধর করে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। প্রচারণা চালানো হলেও আসামি সংগঠনের কেউ নয় বলে জানিয়েছে জেলা ও মহানগর যুবদল। সিসিটিভি ফুটেজে দেখা যায় গত 27 জুন বরিশাল নগরীর সদর রোডে অগ্রণী হাউজিংয়ের অফিসে ঢুকেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের এক সময়কার ব্যবসায়িক পার্টনার মোস্তাফিজুর রহমান লিটু। এ সময় লিটু মারধর করে 70 লাখ টাকার চেক ও ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেন আজিজ। নিজেকে যুবদল নেতা ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির আপন ছোট ভাই পরিচয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। কোম্পানির সাথে জড়িত ছিল, কোম্পানির সম্পদ ভাগবণ্টন হয়েছে। আপনার 10 লাখ টাকার শেয়ার আছে, তার 20 লাখ টাকার আছে, আমার 5 লাখ টাকার আছে। সম্পদটা আমরা ওইভাবে ভাগবণ্টন করে নিয়েছি। টাকার বিনিময়ে আপনার সম্পদ নিয়ে গেলে আমার সাথে আর আপনার কোনো লেনদেন থাকে না। তা এটা হয়ে গেছে আরও 2-3 বছর আগে। তো এখন আপনি এসে ওই সম্পদও নিয়ে গেলেন, আবার এসে আমার কাছে টাকাও চান। আমি ন্যায্য বিচার চাই, এই সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার চাই। শনিবার রাতে সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে জেলা ও মহানগর যুবদল সংবাদ সম্মেলন করে জানায়, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কোনো পদে কখনোই ছিলেন না। তাকে আইনের আওতায় আনারও দাবি জানান যুবদল নেতারা। এই লিটু কখনোই বরিশাল মহানগর যুবদলের কোনো পদে অতীতও ছিল না এবং বর্তমানে কোনো সদস্যতে নেই। ইভেন মহানগরের অন্তর্গত যে ওয়ার্ডগুলো থাকে, ওই ছেলে, আমি ইতিমধ্যে খবর নিয়েছি, তিনি 9 নং ওয়ার্ডের বাসিন্দা। 9 নং ওয়ার্ডের যে কমিটি হয়, সেই কমিটিতেও কোথাও আমার কাছে কমিটি রয়েছে। আমি ইতিমধ্যে প্রেস লিস্ট আকারে আমরা ওটা অবহিত করেছি যে ওই ওয়ার্ড কমিটিতেও কোথাও তিনি একজন সদস্য হিসেবে তার নামটি নেই। একটি মহল এটাকে আমাদের যুবদলের উপরে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক একটা পায়তারার মাধ্যমেই এটা সামনে চলে এসেছে। সংবাদ সম্মেলনের আধা ঘন্টার মাথায় দুপুরেই সদর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে। মোস্তাফিজুর রহমান লিটুকে সহ আরেকজনকে আমরা গ্রেফতার করেছি এবং পরবর্তীতে যে আইনগত ব্যবস্থা হয়েছে সেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াতে রয়েছে। এর আগে মোস্তাফিজুর রহমান লিটু সহ দুজনের নাম উল্লেখ করে বরিশাল নগরের কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী আব্দুল আজিজ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পাবনায় 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণকারী জুয়েল ও মামুনের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। দুপুরে সাঁথিয়ার বিলকোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুন ধর্ষণসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। গত 1 জুন রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে। এ ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ আসামিদের না ধরায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত ধর্ষণকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। নাটোরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে যৌন হয়রানির অভিযোগে যুবককে গণধোলাই দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দুপুরে টিফিনের বিরতিতে সিংড়া পৌর শহরে 6ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। পথে অভিযুক্ত গৌতম জোরপূর্বক ভুক্তভোগীকে টেনে হিঁচড়ে
পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যৌন নির্যাতনের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী ছাত্রী চিৎকার করতে করতে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে অভিযুক্তকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন এলাকাবাসী। দিনাজপুরের হিলিতে 100 বস্তা ছোলা বুট উদ্ধার হওয়ার ঘটনায় 2 ব্যবসায়ীকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে নীলফামারীর সৈয়দপুরে তেলের একটি পাম্প থেকে ট্রাক সহ চালককে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হেলপার এবং সিরাজগঞ্জের হাটি কুমরুল এবং বগুড়ার শিবগঞ্জ থেকে 2 ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই মালের একাংশ। গত 30 জুন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে 8 মেট্রিক টন ছোলা বুট ও 6 মেট্রিক টন সরিষা কিনে ট্রাকে করে ঠাকুরগাঁও পাঠান এক ব্যবসায়ী, কিন্তু ট্রাক চালক ও হেলপার মালামাল নির্ধারিত গন্তব্যে না নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। আর বাকি মালামাল 2 জুলাই হিলির একটি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ মালামাল উদ্ধার করে। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিষিদ্ধ রং ব্যবহারের অপরাধে ফরিদপুরে একটি রেস্টুরেন্টকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান। এ সময় সদরপুরের মঈন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, নিষিদ্ধ রং ব্যবহার এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে খাবার খোলা অবস্থায় রাখায় হোটেল মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের আমানতের টাকা ফেরত, বকেয়া মুনাফা পরিশোধ ও গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে রংপুরে অনশন কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন গ্রাহকরা। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের কষ্টার্জিত টাকা ফেরত পাচ্ছেন না। দ্রুত টাকা ফেরত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান আন্দোলনকারীরা। অনশন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের 2 পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। নীলফামারীতে সংযোগ বিচ্ছিন্ন না করে 33 কেভি লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে কিশোরগঞ্জ উপজেলার পাকার মাথা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন 33 কেভি উপকেন্দ্রের লাইনের কাজ করছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় সংযোগ বন্ধ না করেই বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ঠিকাদারি প্রতিষ্ঠানের 2 শ্রমিক জয়ন্ত ও মুমিন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাজ করার সময় বিদ্যুৎ শকে 2 জন ব্যক্তি নিহত হয়েছে। একজন জয়ন্তরা, একজন মুমিন। তাদেরকে হাসপাতালে নিয়ে আসলো উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, মৃত্যু ঘোষণা করে ডাক্তার। এই বিষয়ে পরিবারের লোকজনের কাছ থেকে আবেদনটা সাপেক্ষে আইনগত ব্যবস্থা করতে হবে। ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 5 যাত্রী। সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে নাহিদ সুপার পরিবহনের একটি বাস বরিশালে যাচ্ছিল। ঝালকাঠির নলছিটির রায়াপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি। এক পর্যায়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে সুপারভাইজার মনির হোসেনের মৃত্যু হয়। আহত হন 5 যাত্রী। সাগরের সুস্পষ্ট লঘুচাপ ও বৃষ্টি বলয়ের প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনের তীব্র তাপ ও খরার পর ভোর থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়, সঙ্গে থেমে থেমে দমকা বাতাস বইছে। সকাল থেকে বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটেছে। এতে এইচএসসি পরীক্ষার্থী সহ কর্মস্থলে যাওয়া মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েন। তবে তীব্র গরমের পর এই বৃষ্টি একই সঙ্গে স্বস্তিও দিয়েছে জনমনে। বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষে ঝুঁকিতে পড়ে যায় দেশের 31টি চা বাগান। উদ্ভূত পরিস্থিতিতে বাগানগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি সিন্ডিকেট ভাঙা গেলে প্রাণ ফিরে পাবে চা শিল্প, আশা সংশ্লিষ্টদের। দিগেন সিংহের তোলা ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটের বুরজান চা বাগান ৮ মাস বন্ধ ছিল। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন এই বাগানের ১৫০০ শ্রমিক কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এনে বাগান পরিচালনায় ১ বছরের জন্য স্থানীয় একটি কোম্পানিকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। তবে ৮ মাস বাগান বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি ঝুলে আছে। ফার্দার আগ বাড়তে পারে নাই, তখন ওরা চাইছে থার্ড পার্টি কাউকে দিয়ে ওটা চালানোর জন্য। তখন ওরা আমাদেরকে প্রপোজ করছে। আমাদের মেডওয়াপ নাই, আর তারপরে মেডিকেলের কোনো চিকিৎসার খরচ নাই। নিরিখের উপরে নির্ভর আমরা ওই যে ১৭৮ টাকা এটাই দিই। ২০২৪ সালের ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চা বাগানের মালিক বাগান রেখে পালিয়ে যান। এতে বাগান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। দেশের ১৭২ বাগানের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির ১২টি বাগান সহ ৩১ চা বাগান ঝুঁকির মধ্যে পড়ে। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে চা শিল্পকে রক্ষার্থে সরকার এগিয়ে আসেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি বলছেন, বাগান পরিচালনায় স্বচ্ছতা আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাগানগুলো সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। সরকারের প্রণোদনা এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি কম্বিনেশন করে যদি বাগানগুলো তোলা যাবে, আদারওয়াইজ আমার মনে হয় এই বাগানগুলো আর সেখান থেকে তোলা মুশকিল হয়ে দাঁড়াবে। ভোগ বরাদ্দ হিসেবে ১ বছর ১৫ বছর মেয়াদে আমাদের ১,০১০ কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা সহায়তা পাবো। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ২২ জুন জাতীয় সংসদে জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর ৩১টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হবিগঞ্জের লাখাই উপজেলার সজন গ্রাম বামই সড়ক। খানাখন্দে ভরা ৬ কিলোমিটার সড়কে যাতায়াত করেন ৫০,০০০ মানুষ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তবে শিগগিরই সড়কটি মেরামতের আশ্বাস উপজেলা প্রশাসনের। রাশেদ আহমদ খানের তথ্য ছবিতে রিপোর্ট। ভাঙাচোরা রাস্তা, পিচ খোয়া উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু সমান কাদা। হবিগঞ্জের লাখাই উপজেলার সজন গ্রাম থেকে বামুই পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বর্তমান চিত্র এটি। শুকনো কিংবা বর্ষা যে কোনো ঋতুতেই রেহাই নেই এই পথ দিয়ে চলাচলকারী মানুষের। বেহাল অবস্থার কারণে বাড়ছে যাতায়াত ব্যয় ও সময়, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটির এমন দশায় উৎপাদিত কৃষি পণ্য ও মাছ জেলা সদরে পাঠানো ব্যাহত হচ্ছে। দ্রুত সড়কটি মেরামতের দাবি তাদের। আমরা বড় হয়ে গেছি, এবার রাস্তা ঠিক হয় না। এবার 10টার পরে 20টার গাড়ি আইতেছে, রাস্তার খুবই অবস্থা খারাপ। ফুলাবানেন দা স্কুলে যা কলেজ যা রাস্তার লেগে আইতে পারে না, ব্রেক পাইনি, গাড়ি লিয়ে তো যাইতে পারেন না। সরকারের কাছে আবেদন, এই রাস্তাটা আমরা করে দিত। আগামী বছরই সড়কটি মেরামত করা হবে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে কোনো বরাদ্দ অর্থ বছরের শুরুতে আসে, এই জন্য এই গত অর্থ বছরেরটা গত বছরই শেষ হয়েছে। এই অর্থ বছরে আশা করি সজন গ্রামের রাস্তার ব্যাপারে আমরা করতে পারবো, ঠিক করতে পারবো। লাখই বাজার উপজেলা সদর এবং বামই ইউনিয়নের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান এই সড়কটি ব্যবহার করেন সজন গ্রাম, শিবপুর, সুজনপুর সহ 15টি গ্রামের মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। রাস্তাঘাট বেহাল আর রাতের অন্ধকারে বখাটেদের উৎপাত যেন নিত্যদিনের সঙ্গী। নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ভোগান্তিতে মালিকরা। তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যত্রতত্র ফেলা ময়লা আর আবর্জনায় মশার বিস্তার। জামালপুরের বিসিক শিল্পনগরীর এ দুর্দশা।
1980 সালে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দাপুনিয়া এলাকায় 197টি প্লট নিয়ে গড়ে ওঠে বিস্তিক শিল্পনগরী। শুরুতে 82টি কারখানা গড়ে উঠলেও বর্তমানে 12টিই বন্ধ, কারণ দীর্ঘদিন ধরে নেই রাস্তাঘাট সংস্কার কিংবা উন্নত করা হয়নি ড্রেনেজ ব্যবস্থা। এমনকি বাতির ব্যবস্থা না থাকায় নিরাপত্তারও ঝুঁকি রয়েছে। এতে দিন দিন কমছে শ্রমিকের সংখ্যা, মালামাল যন্ত্রপাতি নষ্ট হয়ে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আর যেগুলো ছোটখাটো নিষ্কাশনের ব্যবস্থা ড্রেন আছে এই ময়লায় ভরাট হয়ে থাকে। আমাদের জামালপুর বিসিকে অনেক জায়গা খালি আছে যেগুলোতে এখনো শিল্প প্রতিষ্ঠান হয়নি। জলবদ্ধের কারণে আর কেউ এখানে কারখানা করে না। পরিবেশ না থাকার কারণে অনেক মেল কারখানা বন্ধ আছে। তবে দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জামালপুরের সবগুলো প্লটই বরাদ্দ হয়ে গেছে। দুর্ভাগ্য যে কিছু কিছু কারখানা আমাদের ঋণ খেলাপির কারণে তাদের কারখানাগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের শিল্পনগরীর ভিতরে যদি কোনো সিক বা বন্ধ ইন্ডাস্ট্রি থাকে, এই ক্ষেত্রে এগুলা তারা কিভাবে নিরসন করা যায়, ইতিমধ্যে আমরা এই রিপোর্টগুলো আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। 26 একর জায়গা জুড়ে গড়া বিস্তিক শিল্পনগরী থেকে সরকারি রাজস্ব আয় হয় বছরে 100 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। শেরপুরের পাহাড়ি এলাকায় লটকনের বাম্পার ফলন হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় বাড়ছে এ ফলের বাগান। সব ধরনের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে হলুদাব, পাকা আর আধা পাকা লটকন। দৃষ্টিনন্দন গাছগুলোতে এখন চলছে ফল সংগ্রহের কাজ। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকরা। সংগ্রহ করা লটকন বাছাইয়ের পর প্লাস্টিকের ঝুড়িতে করে পাঠানো হচ্ছে জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে। উৎপাদন খরচ কম, সহজ পরিচর্যা ও লাভজনক হওয়ায় প্রতি বছর পাহাড়ি এলাকায় বাড়ছে লটকনের বাগান। বাজারে ভালো দাম পাওয়ায় ফল চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তাদেরও। অনুকূল আবহাওয়া ও রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় এবার ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। তেমন কোনো একটা খরচ নেই, রোপণের সময় যা একটু খরচ, আর ঠিক মতন পরিচর্যা করলে দেখা গেছে যে বছর শেষে ভালো একটা মুনাফা আসবে। এটা হচ্ছে একটু বড় সাইজের হয়, তো এটার ভিতর থেকে 4টা-5টা এরকম করে বিচিটা বের হয়। পাহাড়ি এই নটকন এটা মিষ্টি বেশি, বড় বেশি, এটার লেগে মনে করেন যে আঙ্গুর চাহিদা। নটকন বড় হচ্ছে, পাকতেছে, আস্তে আস্তে পায়রা বারে বিক্রি করতেছি। এই জাত বাজারে যখন আমরা বিক্রি করি তো তুলনামূলক অনেক লটকনের সাথে বেশি দামে বিক্রি করি। লটকন চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 70 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, শেরপুর। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাত, কক্সবাজার সীমান্তে আতঙ্ক। নিছক সামরিক বাস্তবতা নয়, সম্ভাব্য অর্থনৈতিক করিডোর ঘিরে ভূরাজনীতির প্রভাব দেখছেন বিশ্লেষক। ব্যানার শেখানোর নামে র্যাগিং, মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের 3 ঘন্টা ধরে নির্যাতন, ইতিহাস বিভাগের 12 ছাত্রকে বহিষ্কার। এবং ময়মনসিংহে ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, ভাড়াটিয়া ও বাসার মালিক পলাতক, পরিকল্পিত খুন, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। এ ছিল বাংলার সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।